গপ্প দপ্তরের আজকের নিবেদন মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। সত্য ঘটনা অবলম্বনে কাহিনীটি নেওয়া হয়েছে সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দাপীঠ লালবাজার বইটি থেকে। গল্পের কথক এবং সমরেন্দ্রর ভূমিকায় সাহেব মিত্র, বীরেন এবং অন্যান্য পুরুষ চরিত্রের ভূমিকায় সৈকত রায়, বেলা এবং অন্যান্য মহিলা চরিত্রের ভূমিকায় সোমা মুখার্জি, প্রযোজনা এবং বিজ্ঞাপনী বিনোদন সহযোগিতায় নন্দিতা ব্যানার্জি। শুরু হচ্ছে আজকের গপ্প। 30শে জানুয়ারি 1954, ভোর 5:15, বড় জোর 5:30। ভোর হয়েছে, সকাল নয়। রাসবিহারী থেকে চেতলার দিকে যেতে ডান হাতে কালীঘাটের বাস্তুহারা বাজার। দোকানপাটের ঝাঁপ খুলতে খুলতে সে আরও অন্তত কয়েক ঘন্টা। বাজারের সাফাই কর্মীদের বেশিরভাগই অবশ্য উঠে পড়েন দিনের আলো ফুটতে না ফুটতেই। বেলা একটু বাড়লেই মেলা লেগে যাবে লোকের। আগে থেকে সাফসুতরো করে না রাখলে পরে সামলে ওঠা দেয়। এমনই একজন কর্মীর প্রথম চোখে পড়ল কাগজের মোড়কগুলো। 3টে পাশাপাশি পড়ে রয়েছে কেওড়াতলা শ্মশানের কাছে একটি শৌচালয়ের পাশে। সে তো কত কিছুই এদিকে ওদিকে পড়ে থাকে, কিন্তু এই তো অন্যরকম। প্রথম দর্শনেই আটকে ওঠার মতো। নারকেল দড়ি দিয়ে বাঁধা কাগজের মোড়কগুলোর একটার কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার রক্তের লালচে ছোপ কাগজে ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে 2টো আঙুল। ডাক্তারবদ্যি হওয়ার প্রয়োজন নেই, এক ঝলকেই বোঝা যায় আঙুল মনুষ্য দেহের। আতঙ্কিত চিৎকার চেঁচামেচিতে লোক জড় হলো দ্রুত। খবর গেল টালিগঞ্জ থানায়। অফিসাররা এসে কৌতূহলী ভিড় সরালেন। প্রথমে খোলা হলো মোড়ক। 1-এর পর 2, 2-এর পর 3 বেরোলো 2টো হাতের টুকরো টুকরো খণ্ড। বাহুমূল থেকে কনুই, কনুই থেকে আঙুল, ছিন্ন ভিন্ন। কাগজের মোড়কটি দেখা হলো খুঁটিয়ে। 21শে নভেম্বরের যুগান্তর। 30শে জানুয়ারি 1954, ভর দুপুর। সবে খেয়ে উঠেছেন কালীঘাট পার্কের বহুদিনের দারোয়ান। শীতের ঝিম ধরা দুপুরে ইতস্তত ঘুরছেন গাছগাছালিতে ঘেরা উদ্যানের এদিক সেদিক, রোজকার অভ্যাস মতো। ঘুরতে ঘুরতেই চোখ আটকে গেল একটা আম গাছের পিছনে। ঝোপঝাড় আগাছার জঙ্গলে কি পড়ে আছে ওগুলো? 4টে কাগজের মোড়ক, বাঁধা ওই নারকেল দড়ি দিয়ে। কৌতূহল বশত খুলেই ফেললেন। ভিতরে যা দেখলেন, ঊর্ধ্বশ্বাস ছোটাছুটি করে এরপর শখানেক পথ চলতি মানুষের ভিড় জুটিয়ে ফেলতে লাগলো। খুব বেশি হলে মিনিট 2। একটি মোড়কে হাঁটু থেকে কাটা 2টি পায়ের অংশ, দ্বিতীয়টিতে নারী শরীরের উপরিভাগ ত্রিখণ্ডিত অবস্থায়। 3 নম্বর মোড়কে ধর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা, নাক, কান, ঠোঁট চুলবিহীন, মুখের চামড়া চেঁচে তুলে নেওয়া হয়েছে। আঘাতের তীব্রতায় চূড়ান্ত বিকৃত করে দেওয়া হয়েছে মুখাবয়ব। কয়েক গাছি চুল, মাত্র কয়েক গাছি, লেগে রয়েছে কপালের উপরে। শেষ মোড়কটিতে মিলল একটি ভ্রূণ, যাতে চোখ বুলোলেই মালুম হয় পৃথিবীর আলো দেখার আর বেশি দেরি ছিল না। মিতা সন্তান সম্ভবা ছিলেন। প্রসব মুহূর্ত এসেই গিয়েছিল প্রায়। ফের থানা পুলিশ। খবর পেয়েই টালিগঞ্জ থানার অফিসাররা ছুটলেন ঊর্ধ্বশ্বাসে। সকালের উদ্ধার হওয়া দেহাংশ নিয়ে ধন্দ তখনও কাটেনি। লালবাজার থেকেও হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের নিয়ে গাড়ি ছুটল। গন্তব্য লেখা বাহুল্য কালীঘাট পার্ক। 4টি মোড়কই দেখা গেল যুগান্তরের। 21শে নভেম্বর 1953, 10ই জানুয়ারি 1954, 25শে জানুয়ারি ও 26শে জানুয়ারি 1954। পার্কের চিরুনি তল্লাশিতে পাওয়া গেল আরও একটি মোড়ক। রাখা ছিল একটি বালির বস্তার নিচে, যার ভিতর থেকে বেরোলো 2 উরুট টুকরো টুকরো অংশ। মোড়ার জন্য ব্যবহৃত কাগজ সেই যুগান্তরই। 27শে ফেব্রুয়ারি 1954, মধ্যরাত অতিক্রান্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারোগেশন রুম। লাগাতার জেরায় ঢুকছেন মধ্য 30-এর যুবক। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সন্ধে নাগাদ, চলছে বিরামহীন। অবলীলায় সব অভিযোগ অস্বীকার করছেন শুরুর কয়েক ঘন্টায়। এমনটাই হয় জটিল মামলায়, জানি আমরা অভিজ্ঞতায়। জেরার প্রাথমিক পর্বে অভিযুক্ত কিছুতেই স্বীকার করে না অপরাধ। আত্মপক্ষ সমর্থনে যা বলার, যেভাবে বলার, বলতে দেওয়া হয় সব। তদন্তকারীরা শুনতে থাকেন নিরাবেগ নিষ্পৃহতায়। বক্তব্যের অসঙ্গতি লিপিবদ্ধ হতে থাকে নীরবে। একটা সময়ের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার আত্মতুষ্টি যখন অজান্তেই ঘিরে ধরে অভিযুক্তকে, আসল খেলা শুরু হয় ঠিক তখন। প্রশ্নের তাস একটার পর একটা ফেলতে থাকেন গোয়েন্দারা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় জবানবন্দির অসঙ্গতি, যার ধাক্কায় বেআব্রু হয়ে যায় বয়ানের মিথ্যাচার।
তেমনটাই হলো সে রাতে। প্রশ্নের চক্রবুহে ক্রমশ দিগ্ভ্রান্ত হতে থাকলেন যুবক। প্রথম দিকে ভাঙবো তবু মচকাবো না ভাবটা কমতে কমতে প্রায় শূন্যের কাছাকাছি। তখন স্নায়ু যে বিদ্রোহ করতে শুরু করেছে জানান দিচ্ছে কপালের শ্বেত বিন্দু। ভঙ্গুর হয়ে এসেছে রক্ষণ। সমরেন্দ্রনাথ ঘোষ, তৎকালীন ওসি হোমিসাইড, বুঝলেন কাঙ্ক্ষিত স্বীকারোক্তি আসা স্রেফ সময়ের অপেক্ষা। এলেও অল্পক্ষণ পরেই। স্যার, আমি মেরেছি ওকে, কেটে ফেলে দিয়েছি টুকরো টুকরো করে, এছাড়া উপায় ছিল না আর। বলেই মুখ ঢেকে টেবিলে মাথা গুজে দিলেন অভিযুক্ত। সমরেন্দ্র জলের গ্লাস এগিয়ে দিলেন। নেন খান, অনেক সময় আছে, ধীরে সুস্থে বাকিটা বলুন। রাত তখন পাড়ি দিচ্ছে ভোরের ঠিকানায়। সূর্যের দাপট কিছু পরেই দখল নেবে অন্ধকারের। বেলারানী দত্ত হত্যা মামলা, টালিগঞ্জ থানা, কেস নম্বর 116, তারিখ 31/1/54, খুন এবং প্রমাণ লোপাট, 302/201 আইপিসি। ছড়িয়ে ছিটিয়ে নারী শরীরের দেহাংশ খবরের কাগজে মুড়ে বিকৃত এতটাই যে শনাক্তকরণ প্রায় অসাধ্য। সাম্প্রতিক অতীতে এ ধরনের কিছু ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। ইন্টারনেটের দৌলতে সেসব মামলার বিবরণও সহজলভ্য, চিত্রায়িত হয়েছে সিরিয়ালে, সিনেমায়। কিন্তু সেই সদ্য স্বাধীনোত্তর সময়ে এমন কেস কলকাতায় কেন, দেশের অন্যত্রও বা বিদেশেও আদৌ হয়েছিল কিনা তথ্য নেই, প্রামাণ্য। ঘটনা প্রচারিত হওয়ার পর শহর কলকাতায় প্রবল চাঞ্চল্য প্রত্যাশিতই ছিল। চাঞ্চল্যের অভিঘাত ক্ষীণতর হয়েছে সময়ের স্বাভাবিক নিয়মে, কিন্তু বিরলের মধ্যে বিরলতম হিসেবে এই মামলার চিরস্থায়ী স্থান নির্দিষ্ট হয়ে গিয়েছে অপরাধ গবেষণার ইতিহাসে। নারকীয় হত্যাকাণ্ডের তদন্তভার ডিটেকটিভ ডিপার্টমেন্টের হাতে তুলে দিতে বিন্দু মাত্র সময় খরচ করলেন না তৎকালীন নগরপাল। দায়িত্ব পড়ল হোমিসাইড শাখার ওসি ইন্সপেক্টর সমরেন্দ্রনাথ ঘোষের উপর। আগে লিখেছি যার কথা। ময়নাতদন্ত হলো 31শে জানুয়ারি। পচন প্রক্রিয়া ততক্ষণে শুরু হয়ে গিয়েছে দেহাংশে। খণ্ডিত অঙ্গ প্রত্যঙ্গের একটি একটি করে অশেষ অধ্যবসায়ে জোড়ার চেষ্টা করলেন ডাক্তাররা। 7-8 ঘন্টার প্রাণান্তকর পরিশ্রমে পূর্ণবয়স্কা নারী শরীরের রূপ নিল জোড়া লাগানো দেহাবশেষ। দুটি বিশেষত্ব নজরে এলো মৃতদেহে। 1, দুটি পায়েরই পাতা অস্বাভাবিক লম্বা। 2, বাঁ উরুর উপর একটি কাটা দাগ। যিনি পোস্টমর্টেম করলেন তার বক্তব্য ছিল দ্বিধাহীন। মৃত্যু ঘাড়ের কাছে ধারালো কিছু আঘাতে, যা অ্যান্টিমর্টেম অ্যান্ড হোমিসাইডাল ইন নেচার। শরীরের বাকি অগন্তি আঘাত চিহ্ন মৃত্যুর পর, পোস্টমর্টেম ইনজুরিজ। এই পর্যন্ত তো হলো, কিন্তু আসল কাজই তখনও বাকি। মৃতার শনাক্তকরণ। মুখ ক্ষতবিক্ষত, চামড়া বলতে কিচ্ছু অবশিষ্ট নেই আর। কে খুন খোলেন সেটা না জানলে কিভাবে খুন, কে খুনি, এগোনোর রাস্তায় তো এক প্রকার বন্ধ হয়ে যায় তদন্তের। শেষ চেষ্টা করা হলো। খবর পাঠানো হলো চুচুড়া নিবাসী ডাক্তার মুরারি মোহন মুখার্জির কাছে, যিনি তখন কলকাতার কারনানি হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান। বিস্তর নামডাক। ডাক্তার মুখার্জি এলেন, অক্লান্ত শ্রমব্যয় করলেন। মুখের আদল কিছুটা এলো বটে, কিন্তু তা চিহ্নিতকরণের পক্ষে যথেষ্ট ছিল না। পচন ক্রিয়া শুরু হয়ে গিয়েছিল দেহাংশে। না হলে প্লাস্টিক সার্জারি ফলদায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল। ভারতের ইতিহাসে অপরাধ তদন্তে সম্ভবত এই মামলাতেই প্রথম প্লাস্টিক সার্জারি শরণাপন্ন হওয়া। কলকাতা পুলিশের তরফে ঘটনার বিশদ প্রচার করা হলো। কাগজে মৃতার অবয়বের ছবিও ছাপানো হলো, যা তোলা হয়েছিল ময়নাতদন্তের পর। দিন গড়িয়ে সপ্তাহ পেরোলো, সামান্যতম খবরও এলো না। নীলরতন সরকার হাসপাতালের মর্গে দেহ রাখা হলো প্রায় 20 দিন। এরপর মৃতার কপালে আটকে থাকা কিছু চুল, হাতের কোমরের, পায়ের উরুর কিছু অস্থিমজ্জা সংরক্ষিত করে অশনাক্ত দেহ পুড়িয়ে ফেলা হলো প্রথামাফিক। শনাক্ত করার জন্য কিন্তু চেষ্টার ত্রুটি রাখেনি পুলিশ। যেখানে দেহের টুকরোগুলো ফেলা হয়েছিল তার আশেপাশের অন্তত 100 বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুধু শহরে নয়, রাজ্যের প্রতিটি থানায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছিল। কোথাও কোনো মহিলার নামে মিসিং ডায়েরি হয়েছে কিনা সূত্র মেলেনি কোনো। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, প্রায় মাসখানেক গড়িয়ে গিয়েছে ঘটনার। তদন্তে কণামাত্র অগ্রগতি ব্যতি দেখেই সমরেন্দ্র হাল ছাড়ার পাত্র ছিলেন না। কথায় বলে, ভাগ্য বীরেরই সহায় হয়।
আর তদন্তের অভিজ্ঞতা বলে ভাগ্য সহায় হয় একমুখী অধ্যাবসায়েরও। কৃপাদৃষ্টি দেয় আচম্বিতে, ঘটে যায় অভাবিত সমাপতন। যেমনটা হলো 25শে ফেব্রুয়ারির রাতে। রাত 9টা পৌনে 10টা হবে তখন। কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরছিলেন সমরেন্দ্র। ক্লান্ত, অবসন্ন, ঠান্ডাও লেগেছে একটু, হালকা সর্দি কাশিতে বিব্রত। গাড়ি ছুটছে টালিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারীর দিকে। হঠাৎই খেয়াল হলো একটা কাশির ওষুধ কিনে নিলে মন্দ হয় না। রসা রোডের কাছাকাছি এসে চোখে পড়ল প্রায় পাশাপাশি দুটো ওষুধের দোকান। একটার ঝাঁপ ফেলছে কর্মচারী, রয়্যাল মেডিকেল স্টোর। পাশেরটা খোলা, সাউথ ক্যালকাটা ফার্মেসি। গাড়ি দাঁড়ালো দোকানের সামনে। দোকানের ছিঁড়িছাদ দেখলে ভক্তি হওয়ার কথা নয়। টুলে বসে একজন কর্মচারী, অপরিচ্ছন্ন পোশাক, মুখে জন্ম জন্মান্তরের বিরক্তি। দোকানের তাক আলমারি সিংহভাগই খালি, কিছু ওষুধপত্র সাজানো অবিন্যস্ত। পুলিশের গাড়ি থেকে খদ্দের নামতে দেখে সামান্য নড়ে চড়ে বসলেন কর্মচারী। কাশির ওষুধ লাগবে একটা। দাঁড়ান স্যার, দেখছি। মিনিট খানেক দেখে শুনে কর্মচারী দেতো হেসে যে উত্তর দিলেন, একটু রেগেই গেলেন সমরেন্দ্র। স্যার, জ্বর মাথা ব্যথার আছে, কাশির ওষুধ ছিল, স্টক শেষ। তা এমন দোকান খুলে রেখেছো কেন? বন্ধ করে দিলেই হয়। মালিক কোথায় তোমার? স্যার, মালিক তো স্যার মাসখানেক হলো আসছেন না। এই জন্যেই এই অবস্থা দোকানের। কি নাম মালিকের? দোকানটা তুলে দিতে বলে দিও। স্যার, বীরেন দত্ত খবর পাঠিয়েছেন, বাইরে আছেন। রোজ সন্ধ্যেবেলা দোকানে বসতেন, এই প্রথম এতদিন ধরে দেখছি না। পাওয়া গেল না ওষুধ। চালক স্টার্ট দিলেন গাড়িতে। সামান্য এগোনোর পরই গাড়ি থামালেন সমরেন্দ্র। দোকানের কর্মচারী কি বলল যেন? মালিক মাসখানেক ধরে আসছেন না। আরও তো বলল এই প্রথম এতদিন ধরে। সমরেন্দ্র যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এই তত্ত্বে ভরসা রাখতেন। মনের খচখচানি দূর করতে চালককে বললেন, যা তো একবার দোকানটার মালিকের ঠিকানা জেনে আয়। জানা হলো 55/4/2 টার্ফ রোড, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অদূরেই। শরীর বইছিল না, তবু মনে হলো সমরেন্দ্রর একবার ঘুরেই আসি। গেলেন, দেখলেন বীরেন দত্তর ঘর তালাবন্ধ। প্রতিবেশীদের থেকে জানলেন গত বেশ কয়েক বছর ধরে ওই ঘরেই বীরেন থাকতেন, স্ত্রী বেলাকে নিয়ে। একটি 6 বছরের ছেলেও আছে। জানুয়ারির শেষে সন্তান সম্ভবা বেলা ভর্তি হয়েছিলেন শিশু মঙ্গলে, এমনটাই তারা শুনেছিলেন বীরেনের কাছে। 30শে জানুয়ারির পর বীরেনকে তারা আর দেখেননি। ছেলেকে নিয়ে চলে গিয়েছেন। কিনারার সম্ভাবনার ইঙ্গিত পেলে যে কোনো তদন্তকারীর অফিসারের যা হয় তাই হলো সমরেন্দ্রর। অ্যাড্রিনালিনের বাড়তি ক্ষরণ শিরা উপশিরায়। এই অনুভূতি বড় পরিচিত পুলিশের। যারা জটিল মামলার তদন্ত করেছেন তারা জানেন লিখে বোঝানোর নয় সবটা। বেলা দত্ত নামে কোনো সন্তান সম্ভবা যে গত 1 মাসে শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি হননি, সেটা বার করতে লাগলো ঘণ্টা 2। রহস্য আর পর্দানসীন থাকলো না। আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়লেন হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। একটি লোককে খুঁজে বার করতে হবে। নাম জানা আছে, জানা হয়ে গিয়েছে কোথায় কিসের দোকান, বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে, প্রতিবেশীরা চেহারার বিবরণ দিয়েছেন। এরপরও সন্দেহভাজনকে পাওয়া যাবে না হয়। সোর্স লাগানো হলো একাধিক। বীরেন দত্তর পারিবারিক এবং ব্যবসায়িক ঠিকুজি কুষ্টির খোঁজ খবর শুরু করার 24 ঘন্টার মধ্যেই খবর এলো বীরেনের নাকি হরিশ মুখার্জি রোডেও আস্তানা আছে একটা, যাতায়াত নিয়মিত। নজরদারি চালু হলো। 27শে ফেব্রুয়ারির ভোরে 102A হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি থেকে চাদর মুড়ি দিয়ে এক ভদ্রলোককে বেরোতে দেখা গেল। কেদার বোস লেনের মুখে আটকালো সাদা পোশাকের পুলিশ। আপনি কি বীরেন দত্ত? হ্যাঁ, কেন? বেলা দত্ত কি আপনার স্ত্রী? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? যা জানতে চাইছি উত্তর দিন। উনি কোথায়? লজ্জার কথা কি আর বলবো, বাড়ি ছেড়ে চলে গিয়েছে প্রেমিকের সঙ্গে। গাড়িতে উঠুন, আমরা লালবাজার থেকে আসছি, বাকি কথা ওখানেই হবে। খুনের গায়ে কাটা দেওয়া বিবরণে আসার আগে একটু পূর্বকথন জরুরি। বীরেন দত্ত, ডাকনাম বেচু, বয়স 34। বজবজের কাছের একটি গ্রামে কেটেছিল ছোটবেলা। বাবা ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর। বয়স যখন মাত্র 1,
বাবা গত হলেন। তার কয়েক মাসের মধ্যে মাও, দুই দিদি আভা ও কনক, যাদের শ্বশুরবাড়ি যথাক্রমে আন্দুল ও কলকাতায়। বাবা মায়ের মৃত্যুর পর কিছুদিন থাকলেন দিদার গ্রামের বাড়িতে, ভর্তি হলেন স্কুলে। বীরেনের দুই খুড়তুতো দাদা নবনী দত্ত ও যতীন্দ্র দত্ত থাকতেন ভবানীপুরের চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে। বয়স যখন 8-9, দাদারা বীরেনকে নিয়ে এলেন কলকাতায় নিজেদের কাছে। বালক বীরেনকে ভর্তি করে দেওয়া হলো রামরিক ইনস্টিটিউশনে। পড়াশোনায় যে বিশেষ মন ছিল বীরেনের, এমন অভিযোগ অতি বড় শুভানুধ্যায়ীর পক্ষেও করা কঠিন ছিল। রেজাল্ট তো খারাপ হচ্ছিলই, উপরন্তু ক্লাস পালিয়ে প্রাপ্তবয়স্কদের সিনেমা, বিড়ি, সিগারেট, মদ উচ্ছন্নে যাওয়ার ইঙ্গিত ক্রমশ স্পষ্টতর হচ্ছিল। দাদারা একদিন বকাবকি করলেন খুব, চড়থাপ্পড় খরচ করলেন দরাজ হস্তে। ক্লাস 8-এর বীরেন রেগে মেগে চলে এলেন আন্দুলের দিদি শ্বশুরবাড়িতে। জামাইবাবুর ওষুধের দোকান ছিল, টুকটাক কাজ শুরু করলেন সেখানে। খুড়তুতো দাদা নবনীর বরাবরই কিঞ্চিত দুর্বলতা ছিল বেচুর প্রতি, নিয়মিত খবর রাখতেন। আন্দুলে গেলেন একদিন খোঁজ খবর নিতে, যেমন যেতেন মাঝে মধ্যে। বীরেনকে একটু ছন্নছাড়া দেখলেন, মায়াই হলো একরকম। ফের নিয়ে এলেন কলকাতায়। বীরেন তখন বছর 24-এর যুবক। বড় জামাইবাবু শ্যালককে ভালোবাসতেন খুব। রসা রোডে সাউথ ক্যালকাটা ফার্মেসি নামে একটি দোকান করেছিলেন কিছুদিন আগে, সেটা লিখে দিলেন বীরেনের নামে। দাদা নবনীর রমেশ মিত্র রোডের বাড়িতে বসবাস শুরু করলেন বীরেন। নবনীর কন্যা কমলা তখন 17-র কিশোরী, ছটফটে, হাসি খুশি, প্রাণবন্ত। খুড়তুতো দাদার মেয়ের প্রেমে পড়লেন বীরেন। কমলাও ভেসে গেলেন কৈশোরের আবেগে। অনুরাগ ছিল উভয় পক্ষেই। কমলাকে নিয়ে একদিন বাড়ি থেকে পালালেন বীরেন, উঠলেন সদানন্দ রোডের এক ভাড়া বাড়িতে। চেষ্টাও করলেন বার দুয়েক নবনীর বাড়িতে গিয়ে বোঝাতে, ফল হলো না। তুমুল বাদানুবাদ হলো। নবনীর পরিবার এই সম্পর্ককে মানলেন না কিছুতেই। মেয়েরও এই গৃহত্যাগে সম্মতি আছে বুঝে নবনী সম্পর্ক ত্যাগ করলেন কমলার সঙ্গে। পুলিশে অভিযোগ করবেন ভেবেছিলেন প্রথমে, শেষমেশ অবশ্য বিরত থাকলেন সামাজিক মর্যাদাহানির আশঙ্কায়। সদানন্দ রোডের বাড়িতে সংসার পাতলেন বীরেন। নতুন নামও দিলেন কমলার, বেলা রানী। আইনসিদ্ধ বিয়ের প্রথাগত রীতিনীতি মানলেন না বীরেন, বেলার শত অনুরোধ সত্ত্বেও। স্মৃতিতে নামকে বাঁচতে সিঁদুর ঠেকিয়ে নিরস্ত করলেন বেলাকে। স্বামী স্ত্রীর পরিচয়ে দিন কাটতে লাগলো। পুত্র সন্তানের জন্ম হলো বছর 2-এর মধ্যে। নাম রাখা হলো বথীন্দ্রনাথ দত্ত, আদরের ডাক বোতন। সন্তানের জন্মের পর বীরেন বেলা সদানন্দ রোডের বাড়ি থেকে উঠে এলেন 55/4/2 টাফ রোডে। যত সময় গেল বীরেন ক্রমে বেলার প্রতি নিরুৎসাহ হয়ে পড়তে লাগলেন। আলাপ হলো শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা শ্রী সরোজকান্তি বসুর কন্যা মীরার সঙ্গে। 48-এর মাঝামাঝি রেজিস্ট্রি বিয়ে সেরে ফেললেন, বেলার অস্তিত্ব সম্পূর্ণ গোপন করেই। বীরেনের দিদি জামাইবাবুরা জানতেন বেলা কাহিনী, কিন্তু তারাও তীব্র বীতশ্রদ্ধ ছিলেন এই সম্পর্ক নিয়ে। ভাবলেন বেলা তো এক অর্থে রক্ষিতাই মাত্র, বিয়ে হলে যদি সম্পর্কে ইতি পড়ে ভালোই, এতে যে কারোরই ভালো হবে না, বেলারই হোক বা মীরার বা বীরেনেরও, সেটা বিলক্ষণ বুঝেও। ওই যে স্নেহ বড় বিষম বস্তু। বিয়ের পরে প্রথম 2 বছর গোয়া বাগানে দিদির শ্বশুরবাড়িতে মীরাকে রাখলেন বীরেন। সেখানেই জন্ম হলো এক কন্যা সন্তানের, যে পৃথিবীর মায়া কাটালো ভূমিষ্ঠ হওয়ার 2 দিন পরেই। মীরা সদ্যজাতা কন্যার মৃত্যু শোকে আচ্ছন্ন ছিলেন কিছুদিন। শোকের প্রাবল্য কিছুটা কমলে বীরেনকে বললেন, বাড়ি খুঁজতে শুরু করো, আলাদা থাকবো। বাস্তবে কি কোন বিবাহিতা মহিলাই বা চান ওভাবে থাকতেন ননদের অনুগ্রহে? নাছরবান্ধা মীরার জোড়াজুড়িতে বীরেন 102A হরিশ মুখার্জি রোডের একতলার একটি ছোট ঘর ভাড়া নিলেন। 1953 জন্ম নিল বীরেন মীরার শিশুপুত্র। আশ্চর্য কৌশলী রোজ নামচা ছিল বীরেনের। কতই বা দূরত্ব টাফ রোড আর হরিশ মুখার্জি রোডের, অথচ বছরের পর বছর মীরাকে জানতে দেননি বেলার কথা, বেলাকে মীরার। দুপুরের খাওয়া সারতেন টাফ রোডে, মীরাকে বলতেন কাজের ব্যস্ততায় মধ্যাহ্নভোজ সেরে নিতে হয় YMCA এর ক্যান্টিনে।
রাতটা সপ্তাহের অধিকাংশ দিন কাটাতেন হরিশ মুখার্জি রোডের ভাড়া বাড়িতে। বেলাকে বুঝিয়েছিলেন দোকানের ওষুধপত্র কেনার কাজে শহরের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে ঘন ঘন। বিবেকবর্জিত দুশ্চরিত্র ছিলেন বীরেন ঠিকই, কিন্তু সত্যের স্বার্থে স্বীকার্য গুণও ছিল কিছু। ছোট থেকেই পাড়ায় যাত্রা নাটকে অভিনয় করতেন এবং নেহাত মন্দ করতেন না। নিউ থিয়েটার্স স্টুডিওয় যাতায়াত ছিল নিয়মিত। সেখানেই আলাপ পরিচয় প্রযোজক পরিচালকদের সঙ্গে। একটা দুটো নয়, অভিনয় করেছিলেন 6টি ছবিতে, যার মধ্যে বাঙালি সর্বকালীন মহানায়কের কেরিয়ারের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি কামনাও ছিল। বাকি ছবিগুলো নারী, মহাকাল, শুভদা, নিষ্কৃতি এবং পাপের পথে। পাপের পথে আক্ষরিক অর্থেই পা বাড়ানো অবশ্য ওই স্টুডিও পাড়া থেকেই। জুটে গেল কিছু ইয়ার দোস্ত। রেসের মাঠ, জুয়ার ঠেক আর নিষিদ্ধ পল্লীর ত্রহস্পর্শে দিশা হারালেন। ফার্মাসির কাজকর্মে মন দিতেন না আর, কর্মচারীদের উপরই ছেড়ে দিতেন পুরোটাই। ফল বাণিজ্যলক্ষ্মী বিরূপ হলেন। শুরু হলো অর্থ সংকট। এমনিতেই দুটো সংসার চালানো যথেষ্ট ব্যয় সাপেক্ষ ছিল। কষ্টে সৃষ্টে তবু চলছিল, কিন্তু বীরেন চোখে অন্ধকার দেখলেন যখন জানলেন বেলা দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা। এরপর আমি আর পারছিলাম না স্যার। একে ব্যবসায় মন্দা চলছে, অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। তার উপর বেলার মীরাকে মিথ্যে বলে বলে ক্লান্ত। ভয় হতো স্যার, যে কোনো দিন ধরা পড়ে যাব। মীরা তো সন্দেহ করতে শুরু করেছিলই। বেলা মাঝে মধ্যে জিজ্ঞেস করতো রোজ রাতে কিসের এত কাজ। যখন শুনলাম বেলার মা হতে চলেছে, প্রথমেই মাথায় এলো আবার এক গাদা খরচের ধাক্কা। ঠিক করলাম বেলাকে সরিয়ে দেবো। আর কোনো উপায় ছিল না স্যার, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাস পড়ে। জিজ্ঞাসাবাদের গোড়ার কথা খুব বেশি বিরাম দিতেন এই স্বীকারোক্তির সময়। গোয়েন্দারা থামতেও দিলেন না। বীরেন বলে চললেন। একচোট রাগারাগি করলাম প্রথমে। বললাম এ সন্তান আমার নয়, হতে পারে না। আমার রাতে বাইরে থাকার সুযোগ নিয়েছো তুমি। শুনে বেলা প্রথমে কাঁদলো, তারপর ঝগড়াঝাটি হলো খুব। খুনের পরিকল্পনায় একমাত্র পথের কাঁটা ছিল পুত্র বোতন। বয়স তখন 6। কি করা যায়? মীরার কাছে আসারে গপ্প ফাঁদলেন বীরেন। বললেন এক ঘনিষ্ঠ বন্ধু আর তার স্ত্রী মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়। রেখে গিয়েছেন 6 বছরের ছেলেকে। সে এখন সর্বার্থেই অনাথ। মীরা রাজি থাকলে হরিশ মুখার্জি রোডের বাড়িতে রাখতে চান। মীরা আবেগপ্রবণ স্বভাবের ছিলেন, সম্মতি দিলেন এক কথায়। 27 জানুয়ারি 1954। বেলা তখন পূর্ণ সন্তান সম্ভবা। ফার্মেসি থেকে বাড়ি ফিরলেন বীরেন। রাত প্রায় 10:30। বোতন ঘুমাচ্ছে অকাতরে। বেলা রুটি আলু ভাজা সাজিয়ে দিলেন থালায়। বীরেন নিঃশব্দে খাওয়া শেষ করলেন এবং করেই গালিগালাজ শুরু করলেন বেলাকে। আমি 1 পয়সা খরচ সেই বাচ্চার জন্য করব না যে আমার নয়। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বেলার। মেজাজ হারালেন। তোমার কীর্তিকলাপ জানতেও আর বাকি নেই কারোর। বীরেন সুযোগের অপেক্ষাতেই ছিলেন। বেমক্কা মারধর শুরু করলেন। রান্নাঘরে রাখা দা দিয়ে বেলার ঘাড়ে কোপ বসালেন বেশ কয়েকবার। অবিরাম রক্তক্ষরণ এবং মৃত্যু কিছুক্ষণের মধ্যেই। কাঠের আলমারিতে কাপড় চোপড় ছিল, সেসব বার করে আলমারিতেই ঢুকে দিলেন মৃতদেহ। ধুয়ে মুছে পরিষ্কার করলেন রক্তস্রোত। তার আগে বেলার শরীরে যা গয়নাগাটি ছিল খুলে নিলেন সব। 6 জোড়া সোনার চুড়ি, সোনার আংটি, কানের দুল সব। এবং এত কিছুর পর ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে। টাফ রোডের বাড়ির দোতলায় একাই থাকতেন বেনু নামের এক অবিবাহিতা মহিলা, যার সঙ্গে বেলার ঘনিষ্ঠতা ছিল, যিনি অসম্ভব ভালোবাসতেন বোতনকে। বোতন দিনের অনেকটা সময় কাটাতো বেনু মাসির সঙ্গে। 28 তারিখ ভোরে উঠেই পরের ধাপগুলো ছকে নিলেন বীরেন। কীরকম? ভোরে উঠে বেনুদিকে ডাকলাম। বললাম গভীর রাতে বেলাকে ভর্তি করাতে হয়েছে শিশুমঙ্গল হাসপাতালে। ডেলিভারি হবে যে কোনো সময়। বোতনকে কদিন যদি বেনুদি নিজের কাছে রাখেন ভালো হয়। বেনুদি সানন্দে রাজি হলেন। বোতন সকালে উঠে জানতে চাইল মা কোথায়। বললাম মা হাসপাতালে গিয়েছে, তোমার একটা ভাই বা বোন নিয়ে কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। অচিন্তনীয়। বেলার লাশকে আলমারি বন্দি রেখে দিব্যি সকালে দোকানে বেরোলেন বীরেন। ভাবতে থাকলেন সারাদিন।
লাশ হাপিস করা যায় কিভাবে? লাশই যদি না পায় পুলিশ, কাকেই বা ধরবে, কিভাবেই বা ধরবে? রাত 9:30 নাগাদ কর্মচারীরা বেরিয়ে গেল। দোকানে জমিয়ে রাখা যুগান্তরের স্তূপ থেকে কয়েকটা বার করে নিলেন বীরেন। রওনা দিলেন টাফ রোড। পরের অংশ বীরেনের বয়ানেই, যা নিষ্পৃহ, বিবরণ দুঃসাধ্য। বেলার বডি বার করলাম আলমারি থেকে। প্রথমে দা দিয়ে মাথাটা কাটলাম, তারপর এক এক করে কান, নাক, চুল, হাত, পা, বুক, পেট সব, মুখের চামড়া চেঁচে দিলাম। যুগান্তরের পাতা দিয়ে মুড়ে নারকেল দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম আলমারিতে। তালাও লাগিয়ে দিলাম। পুরো ঘরটা 2-3 বার মুছলাম ফিনাইল দিয়ে। রক্তে থই থই করছিল তো, গন্ধ বেরোচ্ছিল খুব। সে রাতেও নিশ্চিন্ত নিদ্রা ওই ঘরে। 29 তারিখ যথারীতি দিনভর ফার্মেসিতে। রাত্রে ফিরে বীরেন আলমারি খুলে বার করলেন নারকেল দড়ি দিয়ে বাঁধা মোড়কগুলো। রেশন আনার জন্য ব্যবহৃত 2 বড় ব্যাগে বেলার খণ্ডিত দেহাংশ পুড়ে বাড়ি থেকে বেরিয়ে রিক্সা ডাকলেন। কালীঘাট পার্কের কাছে গিয়ে ছেড়ে দিলেন রিক্সা। কিছু মোড়ক ফেললেন পার্কে, কিছু হেঁটে বাড়ি ফেরার পথে কেওড়াতলা শ্মশানের কাছের শৌচালয়ের পাশে। টাফ রোডে ফিরে ফের এক প্রস্তর ধোঁয়া মোছা ফিনাইল দিয়ে আলমারিতে বালতি বালতি জল ঢেলে মুছে ফেলা রক্তের দাগ। 30শে জানুয়ারি সকাল। দোকানে বেরোনোর সময় বীরেনের দেখা বেনুর সঙ্গে। বেলার কি খবর বীরেন? ভাবছিলাম দেখতে যাব একবার। না না বেনুদি, এখন যেও না। আজ রাতে ডেলিভারি হবে হয়তো। প্রেশারটা ওঠানামা করছে, ডাক্তাররা আলাদা কেবিনে রেখেছে। বাড়ি আসবে কয়েকদিনের মধ্যে, তখন তো দেখা হবেই। উৎসুক প্রতিবেশীদেরও একই কথা বললেন এবং পরের কয়েকদিন বেলার সমস্ত গয়নাগাটি সরিয়ে ফেলেন হরিশ মুখার্জি রোডে। মীরা জানতে চাওয়ায় বললেন এক বন্ধু গয়না বন্ধক রেখেছেন। বেলার ব্যবহৃত কাপড় চোপড় প্রসাধনী ফেলে দিলেন টালি নালায়। বোতনকে দিন 2 পরে নিয়ে গেলেন হরিশ মুখার্জি রোডের বাড়িতে। অনাথ বন্ধুপুত্রের গল্প তো মীরাকে বলা ছিল আগেই। মীরা অনুমান করা যায় নির্ঘাত সন্দেহ করেছিলেন কিছু। বোতন নিশ্চয়ই মীরার সামনে বাবা বলেই ডাকত বীরেনকে। 6 বছরে অনাথ হওয়া বালক চট করে অন্য কাউকে বাবা ডাকবে কেন? স্বামীর অপকীর্তি অনুমান করেও মীরা নীরব থেকেছিলেন সংসার রক্ষার দায়। সাক্ষ্য প্রমাণ সংহত করা হলো নিবিড় যত্নে। পান থেকে চুন খসারও বিলাসিতা ছিল না তদন্তকারী অফিসারদের কাছে। হরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে বাজেয়াপ্ত হলো বেলার গয়না। টাফ রোডের বাড়ির আলমারি থেকে উদ্ধার হলো দা, যাতে লেগেছিল চুল। মেঝেতে জমাট বেঁধে থাকা রক্তের দাগ থেকে সংগৃহীত হলো নমুনা। উদ্ধার হলো ফিনাইলের বোতল, যাতেও আটকে ছিল চুল। রক্তের নমুনা যে মনুষ্যদেহেরই প্রমাণ হলো ফরেনসিক পরীক্ষায়। মৃতা নারী সংরক্ষিত চুল আর দত্তদের বাড়িতে দা আর ফিনাইলের বোতলে আটকে থাকা চুল যে একই ব্যক্তির, তাও নিশ্চিত হলো বৈজ্ঞানিক পরীক্ষায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছিল আদালতের বিচারে। মৃতা যে বেলা রানী, প্রমাণের জন্য বেলার সন্তান সম্ভাবনা থাকার নথি একান্ত প্রয়োজন ছিল, সেটিও জোগাড় হলো। টাফ রোডের বাড়ির তল্লাশির সময় পাওয়া গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের আউটডোরের টিকিট। 1953 24শে নভেম্বরের সেই টিকিটে স্পষ্ট লেখা ছিল স্ত্রী রোগ বিশারদের কাছে গিয়েছিলেন বেলা অন্তঃসত্ত্বা অবস্থায়। নিজের ফার্মেসিতে যুগান্তর পত্রিকা রাখতেন বীরেন, বিক্রি করতেন না। পুরনো কাগজও জমিয়ে রাখার অভ্যাস ছিল। বাজেয়াপ্ত করা হলো সমস্ত কাগজ, এবং ঠিক যেমনটা ভাবা হয়েছিল সব ছিল কালানুক্রমিক, শুধু কয়েকটি দিন বাদে। সেই দিনগুলি যে দিনের কাগজ দিয়ে মোড়া হয়েছিল বেলা রানীর দেহের টুকরো টুকরো অংশ। পারিপার্শ্বিক প্রমাণ হিসেবে এর তাৎপর্য ছিল অপরিসীম। মাননীয় আদালতও লিপিবদ্ধ রেখেছিলেন রায়। ময়নাতদন্তের সময় আবিষ্কৃত মৃতার পায়ের পাতার অস্বাভাবিক দৈর্ঘ্যের কথা উল্লেখ করেছি আগে। বীরেনের গ্রেপ্তারির পর খবর দেওয়া হলো বেলা রানীর আত্মীয় পরিজনদের, যাদের সঙ্গে বীরেন বেলার বিশেষ সম্পর্ক ছিল না পারস্পরিক তিক্ততার কারণে। মৃত্যুর খবরে ছুটে এলেন স্বজনরা এবং দেখা গেল বেলার বাবা, কাকা, ভাই বোনের পায়ের পাতাও মৃতার মতোই একটু বেশি বড়। ডিটেকটিভ ডিপার্টমেন্টের তৎকালীন ডেপুটি কমিশনার ডিসিডিডি চিঠি লিখলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রথিতযশা অধ্যাপক ডক্টর এস সরকারকে।
মিতার পায়ের পাতার ছবি এবং বাবা কাকাদের পায়ের পাতার ছবি ট্রেসিং করে পাঠালেন। জানতে চাওয়া হলো অ্যানথ্রোপোলজির তত্ত্ববিচারে কি বলা সম্ভব এরা একই বংশোদ্ভূত কিনা। গভীর পর্যবেক্ষণের পর ডক্টর সরকার লিখিত মতামত পাঠালেন ইতিবাচক। হ্যাঁ, একই বংশের, প্রমাণের বুনিয়াদ দৃঢ়তর হলো। বীরেনের কুকর্মের কফিনে শেষ পেরেকটি পোতা হলো কমলা ওরফে বেলা রানীর মায়ের সাক্ষ্যে। স্মরণ করুন, সংরক্ষিত ছিল মৃতার উরুর অংশবিশেষ। বাঁ উরুতে ছিল কাঁটা দাগ, যা এক ঝলক দেখেই আকুল কান্নায় ভাসলেন কমলা ওরফে বেলার গর্ভধারিণী। বললেন 8 বছর বয়সে পড়ে গিয়ে উরুতে গুরুতর চোট পেয়েছিল মেয়ে। এ দাগ সেই দাগ। মা তো সন্তানকে কে আর তার চেয়ে বেশি চিনবেন। আলিপুর দায়রা আদালতের বিচার পর্বে অভিযুক্তের আইনজীবী তর্কের তুফান তুললেন। দাবি, মৃতা আদৌ বেলারানী নন। বেলা অজ্ঞাত পরিচয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন, যে দাবি সর্বৈব মিথ্যায় পর্যবসিত হলো। 6 মাস ধরে চলা সওয়াল জবাবের চাপানুতরে পারিপার্শ্বিক প্রমাণের নিশ্ছিদ্র বুনন এবং ফরেনসিক পরীক্ষার তথ্যের চুলচেরা বিশ্লেষণের পর বীরেনকে ফাঁসির সাজা শোনালো আদালত। রায় পরিবর্তন হলো না হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও, প্রাণদণ্ড বহাল থাকলো। 1956-র 28শে জানুয়ারির ভোরে আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি কাঠ দেখা দিল নারকীয় অপরাধের কর্মফল রূপে। কালো কাপড়ে ঢাকলো মুখ, গলায় আট হয়ে বসল দড়ি। পূর্ব নির্দিষ্ট সময়ে বীরেন দত্তের পায়ের তলা থেকে সরে গেল পাটাতন।